আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিন কি তোমাদের সাথে প্রপারলি শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে অ্যানসিলারি স্ট্যাটিস্টিক্স পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা মেথডস অফ ফাইন্ডিং এস্টিমেটরস এইটি দেখতে যাচ্ছি। আমরা শুরুতে একটা লেকচার দিয়েছিলাম। আশা করি দেখতে পাচ্ছ। আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এই কোর্সটি যখন সম্পূর্ণ করব, তখন এই তিনটা বিষয়ের আইডিয়া তোমাদের পরিষ্কার হবে। এর মধ্যে প্রথমটা হলো কি, আমরা যেমনটি শুরু করেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স দুই ধরনের। একটা হলো এস্টিমেশন, অন্যটি টেস্ট অফ হাইপোথিসিস। এই এস্টিমেশনকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, একটা হলো পয়েন্ট এস্টিমেশন, আরেকটি ইন্টারভাল এস্টিমেশন। তাহলে সেই হিসাবে আমরা যখন এই কোর্সটি সম্পূর্ণ করব, তোমরা এইটা খুব ভালো মতো বুঝতে পারবা যে এই পয়েন্ট এস্টিমেশন এইটা বলতে আমরা কি বুঝি, পয়েন্ট এস্টিমেশন নির্ণয় করার জন্য কি কি মেথডস আছে, যে মেথডস গুলো ইউজ করে আমরা পয়েন্ট এস্টিমেট নির্ণয় করতে পারি, ওই মেথড গুলোর মধ্য থেকে কোনগুলো ভালো, কোনটা ভালো, এইটা অনুধাবন করতে পারবা পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে। একইভাবে ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রেও কি কি মেথড আছে ইন্টারভাল এস্টিমেটরস এর নির্ণয়ের জন্য, এবং যে মেথড গুলো আছে ইন্টারভাল এস্টিমেট নির্ণয় করার জন্য তার মধ্যে কোনগুলো ভালো, সেগুলো আবার ইভালুয়েশন ক্রাইটেরিয়া আছে। একইভাবে টেস্টের ক্ষেত্রেও কিভাবে ফাইন্ডিং টেস্ট করা যায় তারও কিছু মেথড আছে, এবং মেথড গুলোর মধ্যে কোনটা ভালো সেটাও চেক করার কিছু মেথডস আছে। এই তিনটা জায়গায় কিভাবে ফাইন্ড করা যায় এবং কিভাবে মেথডস গুলো ইভালুয়েট করা যায়, এই দুটো বিষয়ই শিখবো আমরা পয়েন্ট এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন এবং টেস্ট অফ হাইপোথিসিস এর ক্ষেত্রে। এখন আসো, আমরা ইতোমধ্যে পয়েন্ট এস্টিমেশন কি সেটা শিখেছি। পয়েন্ট এস্টিমেশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, প্রপার্টিজ আছে। কি কি প্রপার্টিজ আছে? একটা গুড এস্টিমেটরের কি কি প্রপার্টিজ আছে আমাকে শুনতে পাচ্ছ আশা করি। আমরা অলরেডি স্টাডি করেছি প্রপার্টিজ গুলো। এটি আনবায়াসড হবে। একটা এস্টিমেটরকে আমরা তখনই গুড এস্টিমেটর বলবো যদি এস্টিমেটরটি আনবায়াসড হয়। 2 নম্বর কি শিখেছিলাম আমরা? এটি সাফিসিয়েন্ট হবে। কনসিস্টেন্ট হবে। 3 নম্বর আমরা শিখেছিলাম এফিসিয়েন্ট হবে। 4 নম্বরে গিয়ে শিখেছিলাম আমরা সাফিসিয়েন্ট হবে। এই চারটা প্রপার্টিজ হোল্ড করলে আমরা বলি যে ওই এস্টিমেটরটি হলো একটা গুড এস্টিমেটর। এর বাইরেও আমরা আরো কতগুলো
প্রপার্টিজ দেখেছি, তার মধ্যে একটি হলো কমপ্লিটনেস। একটা এস্টিমেটরকে আমরা কখন কমপ্লিট বলবো, আবার একটা স্ট্যাটিস্টিক এটাকে কখন অ্যান্সিলারি বলা হয়। এই ধরনের অ্যাডিশনাল দুটো প্রপার্টিজ আমরা অলরেডি শিখেছি। এখন পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের যেটা বাকি আছে সেটা হলো এই পয়েন্ট এস্টিমেশন নির্ণয় করার জন্য কি কি টেকনিক্স অ্যাভেলেবল আছে। ইতোমধ্যে কোনটা তোমরা স্টাডি করেছো, আমরা কোনটা এখন স্টাডি করব। পয়েন্ট এস্টিমেশনের জন্য দুই একটা মেথড অলরেডি স্টাডি করেছো তোমরা, তোমরা কি নাম বলতে পারো? যেমন একটা টেকনিক LSE, লিস্ট স্কয়ার এস্টিমেশন, তোমরা কি শিখেছো? জি স্যার। কোথায় ম্যাক্সিমাম শিখেছো বলো তো? লিস্ট স্কয়ার এস্টিমেশন টেকনিকটা কোথায় শিখেছো? বেসিক্যালি এটি শিখেছো রিগ্রেশন অ্যানালাইসিস কোর্স যখন স্টাডি করেছো, তোমাদের যে রিগ্রেশন মডেল, সেই রিগ্রেশন মডেলের মডেল প্যারামিটার এস্টিমেশনের নিমিত্তে তোমরা লিস্ট স্কয়ার এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করেছো। তার মানে কি, সাম স্কয়ার অফ ইরর কে মিনিমাইজ করেছো। সাম অফ স্কয়ার অফ ইরর এইটাকে মিনিমাইজ করে মডেল প্যারামিটার এস্টিমেট করেছো। তার মানে এখানে যে মডেল প্যারামিটারের এস্টিমেট তোমরা করতে চেয়েছো সেইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে সেইটার ইজিক্যাল টু জিরো বসায় নর্মাল ইকুয়েশন লিখেছো। তারপরে নর্মাল ইকুয়েশন যতগুলো পেয়েছো, সিমুলটেনিয়াস নর্মাল ইকুয়েশন গুলোকে সিমুলটেনিয়াসলি সলভ করার মধ্য দিয়ে তোমরা মডেল প্যারামিটারের থিওরিটিক্যাল সলিউশন, ক্লোজ ফর্ম সলিউশন কি হবে সেটা নির্ণয় করেছো। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক আমার ধারণা তোমরা স্টাডি করেছো। করেছো কি জি ম্যাক্সিমাম স্যার। লাইকলিহুড এস্টিমেশন টেকনিক? করেছো না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যেমন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন পড়েছো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিংবা প্রবাবিলিটি মডেলিং যখন পড়েছো, লাইকলিহুড ফাংশনের কনসেপ্ট এসছে, লাইকলিহুড থেকে কিভাবে ওই লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করা যায়। হ্যাঁ, ম্যাক্সিমাইজ করতে গেলে কিভাবে ফার্দার স্টেপ গ্রহণ করা হয়, যে স্টেপের মধ্য দিয়ে মডেল প্যারামিটার এস্টিমেট হয়ে যায়, এবং ওই এস্টিমেটেড মডেল প্যারামিটার যদি মডেলে সেট করে দাও, তাহলে ওই এস্টিমেটেড মডেল প্যারামিটারের জন্য লাইকলিহুড ফাংশনটা তার যে ভ্যালুটা নির্ণয় করে সেটি হলো ম্যাক্সিমাম। তাহলে এখন দেখো যে পয়েন্ট এস্টিমেশন কি আমরা শিখেছি। আমাদের যে মডেল প্যারামিটার, এই মডেল প্যারামিটার এস্টিমেট করার নিমিত্তে আমরা যদি এইরকম কোনো এস্টিমেটর ডিফাইন করি, যে এস্টিমেটর একটা সিঙ্গেল ভ্যালুর এস্টিমেট দেবে, এই এস্টিমেটটা কার সম্বন্ধে? ফর পপুলেশন প্যারামিটার সম্বন্ধে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার যদি পপুলেশন মিন মিউ এর কথা বলি, তাহলে পপুলেশন মিন মিউ এর একটা স্যাম্পল অ্যাপ্রক্সিমেশন হলো স্যাম্পল মিন। তাহলে এখন পপুলেশন মিনের যে অ্যাপ্রক্সিমেশন স্যাম্পল মিন, এটা আমরা কি কিভাবে নির্ণয় করতে পারি? এটা আমরা বিভিন্ন ভাবে নির্ণয় করতে পারি। ইতোমধ্যে তোমরা MLE, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করে দেখেছো যে এক্স যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে যার মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার ধরে নন, এখন পপুলেশন মিন মিউ এর এস্টিমেটটা MLE অর্থাৎ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করে ফার্দার সলভ করলেই চলে আসে যে পপুলেশন মিনের কারেসপন্ডিং অ্যাপ্রক্সিমেশন আর এস্টিমেটর যেটি, সেটি হলো স্যাম্পল মিন। এখন এই পয়েন্ট এস্টিমেটস গুলো নির্ণয় করার জন্য বেশ কিছু টেকনিক আছে। এইখানে আমরা 6টা টেকনিক উল্লেখ করেছি। শুধু যে 6টা টেকনিকই আছে এমন নয়, এর বাইরেও আরো আছে, বাট আমরা এখানে 6টি লিস্ট করেছি। এই 6টির মধ্যে কয়টি তোমরা পড়েছো?
ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন তোমাদের পড়ার কথা, লিস্ট স্কোয়ার এস্টিমেশন পড়ার কথা, মেথড অফ মোমেন্টস হয়তো পড়োনি, আমরা শিখবো। বেজ এস্টিমেশন যদি নাও শিখে থাকো আমরা শিখবো। পার্সেন্টাইল মেথড আইডিয়া দেব, প্লাগ ইন মেথডও আইডিয়া দেব। কয়টা শিখেছো একটু রেসপন্স করলে ভালো হয়। স্যার আমরা জি এই স্যার, দুইটাই আমরা ওই শিখেছি। দুইটাই শিখেছি স্যার, ম্যাক্সিমাম লাইকলিহুড এমএলই, এস্টিমেশন। এমএলই আর এলএসি। লিস্ট স্কোয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এমএলই যেহেতু শিখেছো, আমরা খালি এমএলইটা রিভিউ করে যাব। আর আজকে শিখবো মেথড অফ মুভমেন্টস। লিস্ট স্কোয়ার তোমরা রিগ্রেশনে শিখেছো, যদি মনে করো এখানে আবার পড়ানো দরকার পড়াবো, আদারওয়াইজ রিগ্রেশনের ওইটাই আমি ধরে নেবো যে রাইট। বেজ এস্টিমেশনও পড়াই দেবো, পার্সেন্টাইল মেথড পড়াই দেবো, প্লাগ ইন মেথডও পড়াই দেবো ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করে মডেল প্যারামিটার এস্টিমেট করলে লাইকলিহুড ফাংশনটা যে এর ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে সক্ষম হবে, এই আইডিয়াটা প্রথম থ্রো করেন আর এ ফিশার, রোনাল্ড এ ফিশার। রোনাল্ড এ ফিশার ইনাকে কি বলা হয় বলতো? রোনাল্ড এফ ফিশার হলো আধুনিক পরিসংখ্যানের জনক। ঠিক আছে, তাহলে এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিকের মূল উদ্দেশ্য হলো লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করা। তো লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে গিয়ে মডেল প্যারামিটারের ভ্যালুগুলো এমন ভাবে এস্টিমেট করা হয় যেন এস্টিমেটেড মডেল প্যারামিটারের এস্টিমেটেড ভ্যালুটা ওই মডেলে সেট করলে, লাইকলিহুড ফাংশনে সেট করলে এই লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। তোমরা অলরেডি এটা দেখেছো, আমরা জাস্ট রিভিউ করছি। ধরো আমাদের একটা র্যান্ডম স্যাম্পল আছে যার সাইজ হচ্ছে n, এইটি ড্র করা হয়েছে এই ডেনসিটি ফাংশন থেকে। এখানে দেখো মডেল প্যারামিটার একটা। এখন ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এই মডেল প্যারামিটার থিটার জন্য যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমরা দুই ধরনের সলিউশন পাইতে পারেন, এর যে কোনো একটা ওয়েতে তোমরা যেতে পারো। যদি এই ডেনসিটি ফাংশনটা সিম্পল ফর্মে থাকে, যদি খুব বেশি কমপ্লিকেটেড না হয়, নন লিনিয়ার না হয়ে লিনিয়ার এবং সিম্পল ফাংশন হয়, তাহলে আমরা লাইকলিহুড ফাংশনকে যে মডেল প্যারামিটারটা এস্টিমেট করতে চাই তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে রেট অফ চেঞ্জ যদি 0 সেট করি, করে এইটা যদি আমরা সলিউশন করি, তাহলেই আমাদের মডেল প্যারামিটার থিটার থিওরিটিক্যাল যে সলিউশন সেটা পেয়ে যাব। আর আমাদের এই ডেনসিটি ফাংশনটা যদি সিম্পল লিনিয়ার না হয়ে নন লিনিয়ার অথবা এ বিট কমপ্লিকেটেড হয়, দেন আমরা এইখানে একটা লগ ইউজ করব, লন। তাহলে লাইকলিহুড ফাংশনের লন নিলে সেটি ইন্ট্রিনসিক্যালি, প্রায়শই ইন্ট্রিনসিক্যালি লিনিয়ার হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলেও ফর্মটা অনেকটা সিম্পল হয়ে যাবে। তখন এই লগ লাইকলিহুড ফাংশনে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইউজ করি এবং রেট অফ চেঞ্জ ইজ ইকুয়াল 0 সেট করি, সেক্ষেত্রেও মডেল প্যারামিটারটা খুব সহজেই আমরা এস্টিমেট করতে পারি। এখন কোন মডেলে অর্থাৎ ডেনসিটি ফাংশনের প্যারামিটার যে সবসময় একটি অথবা দুটি থাকবে এমন নয়। যদি একটি থাকে তাহলে যেটা প্যারামিটার সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যদি দুইটা থাকে আমাদের দুটো প্যারামিটারের সাপেক্ষে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করে 0 সেট করতে হবে। তার মানে আমরা নরমাল ইকুয়েশন পাবো দুটো। মডেল প্যারামিটার যদি একটা হয় আমাদের নরমাল ইকুয়েশন হবে একটা। মডেল প্যারামিটার যদি দুটো হয় নাম্বার অফ নরমাল ইকুয়েশন হবে দুটো। মডেল প্যারামিটার যদি কে সংখ্যক হয় আমাদের নরমাল ইকুয়েশন পাবো কে সংখ্যক। যেমন এখানে কে সংখ্যক প্যারামিটারের কথা বলা হয়েছে, সুতরাং আমরা এই যে ডিফারেন্সিয়েশন করছি আই টাইমস, আই বলতে এখানে 1 to k, অর্থাৎ কে টাইমস লগ লাইকলিহুড ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এক্ষেত্রে আমরা কে সংখ্যক নরমাল ইকুয়েশনস পাবো। এখন নরমাল ইকুয়েশন একটা, দুটো অথবা n সংখ্যক কে সংখ্যক যাই হোক না কেন, এই নরমাল ইকুয়েশন গুলো যদি খুব বেশি কমপ্লিকেটেড না হয়, নন লিনিয়ার এবং খুব কমপ্লিকেটেড না হয়, সেক্ষেত্রে আমরা একটা ক্লোজ ফর্ম সলিউশন পাবো। কিভাবে পাবো? ইকুয়েশন গুলো, নরমাল ইকুয়েশন গুলো যদি আমরা সিমultaneously সলভ করি,
দেন আমাদের যে ক্লোজ ফর্ম থিওরিটিক্যাল সলিউশন সেটা আমরা নির্ণয় করতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে প্রথম একটা সিম্পল মডেল আমরা লিখেছি। এই মডেলটা হলো এক্সপোনেনশিয়াল মডেল, প্রবাবিলিটি মডেল, যেখানে মডেল প্যারামিটার একটা। সুতরাং এটাকে আমরা খুব সহজে লাইকলিহুড ফাংশনটা লিখতে পারি। লাইকলিহুড ফাংশন লিখে যদি তুমি সরাসরি এখানে ডিফারেন্সিয়েশন করে জিরো সেট করো তাতেও তুমি সলিউশন পাবা, আবার যদি এখান থেকে ডিফারেন্সিয়েশন করে সলিউশনে পৌঁছাইতে চাও সেটাও পারবা। তো লগ লাইকলিহুডকে ডিফারেন্সিয়েশন করেছে, ডিফারেন্সিয়েশন করে কি করেছে, জিরো সেট করেছে। জিরো সেট করে আমরা দেখছি যে এই থিটার যে সলিউশন থিটা হ্যাট সেটা হলো এক্স বার। তোমরাও জানো, অলরেডি তোমরা জেনে গেছো যে এই থিটার সলিউশনটা হলো আলটিমেট মিন, স্যাম্পল মিন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য। এটা তোমরা অলরেডি আগেই স্টাডি করেছো। তো আমরা সেটা খুব সহজেই কিন্তু এই এমএলই ইউজ করে সলভ করতে পারি। অ্যাগেন আমাদের প্যারামিটার যদি দুটো হয়, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন এটাকে লাইকলিহুড ফাংশন নিয়ে লগ লাইকলিহুড নেওয়ার পর আমরা যদি যে দুটো প্যারামিটার তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এক্ষেত্রে আমরা জিরো সেট করলে দুটো নর্মাল ইকুয়েশন পাবো। এখন এই দুটো নর্মাল ইকুয়েশনকে যদি আমরা সিমুলটেনিয়াসলি সলভ করি তাহলে এই মিউ এবং সিগমা স্কোয়ারের কারেসপন্ডিং দুটো সলিউশন পাবো, থিওরিটিক্যাল সলিউশন। একটাকে বলছি মিউ হ্যাট আর একটা হলো সিগমা হ্যাট স্কোয়ার। সেই দুটো সলিউশন, মিউ হ্যাট স্কোয়ার হলো স্যাম্পল মিন আর সেকেন্ড আর সলিউশন হলো স্যাম্পল ভেরিয়েন্স। এখন যদি প্যারামিটার নাম্বার অফ প্যারামিটার দুটোর বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রেও আমাদের কাছে কি করতে হবে, যতগুলো প্যারামিটার ততগুলো নরমাল ইকুয়েশন পাবো। সবগুলো নরমাল ইকুয়েশন সিমুলটেনিয়াসলি সলভ করলে যদি আমাদের নরমাল ডেনসিটি ফাংশনটা অর্থাৎ লাইকলিহুড ফাংশনটা খুব বেশি কমপ্লিকেটেড না হয় অথবা নরমাল ইকুয়েশন খুব বেশি কমপ্লিকেটেড না হয় সেক্ষেত্রে থিওরিটিক্যাল সলিউশন পেয়ে যাব। আর যদি থিওরিটিক্যাল সলিউশন নাও পাই সেক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল সলিউশন অ্যাভেলেবল থাকবে। এই নিউমেরিক্যাল সলিউশনটা আমরা নিউমেরিক্যাল মেথডস নামে একটা কোর্স স্টাডি করেছি, তোমরা পড়েছো অলরেডি। সেখানে ইটারেটিভ টেকনিক আছে, সেই ইটারেটিভ টেকনিক অ্যাপ্লাই করে নিউমেরিক্যাল সলিউশন তোমরা নির্ণয় করতে পারবা। যারা প্রজেক্ট অথবা থিসিসে কাজ করবা, যারা হেসিয়ান ম্যাট্রিক্স নিয়ে কাজ করবা, তারা এই কাজগুলো পরবর্তীতে দেখতে পারবা, করতে পারবা। তাহলে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড টেকনিক যেটা দেখলাম এটি মূলত রিভিউ টাইপের স্টাডি, যেটা তোমাদের আগেই স্টাডি করা ছিল। এখন আমরা শিখবো মেথড অফ মোমেন্টস। এই মেথডস অফ মোমেন্টস এই টেকনিকটা প্রথম ইন্ট্রোডিউস করেছেন কার্ল পিয়ারসন এবং সিবাইসিস। সেটা হলো 1887 সালের কথা। এটি কিন্তু আজ থেকে খেয়াল করো 138 বছর আগের কথা। হ্যাঁ, প্রায় 150 বছর আগের কথা। 150 বছর আগে এই মেথড অফ মোমেন্টস টেকনিকটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটি ওল্ড টেকনিক। হ্যাঁ, এটি ওল্ড টেকনিক। মেথড অফ মোমেন্টস এর কিছু লিমিটেশন আছে। মেথড অফ মোমেন্টস টেকনিকটা ইউনিক সলিউশন দিতে পারে না। এটি ইউনিক সলিউশন দেয় না। অধিকাংশ সময় এর সলিউশনটা বায়াসড এবং অ্যাকুরেসি কম থাকে, যার কারণে এই আধুনিক যুগে মেথড অফ মোমেন্টস জনপ্রিয় নয়। মডেল প্যারামিটার এস্টিমেশনের জন্য তোমরাও খেয়াল করবা, তোমাদেরকে ফার্স্ট যেটা শেখানো হয় লিস্ট স্কয়ার এস্টিমেশন, দেন ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। মেথড অফ মোমেন্টস এই টেকনিক ইউজ করে মডেল প্যারামিটার এস্টিমেট করে সেটা ইনফারেন্স প্রক্রিয়ায় অ্যাপ্লাই করার জন্য পরামর্শ আমরা খুব একটা দিয়ে থাকি না, বাট টেকনিকটা আমরা শিখব। এইটা এই মেথড অফ মোমেন্টস টেকনিকটা কম্পারেটিভলি ইজি। এর প্রক্রিয়া হলো আমাদের পপুলেশন মোমেন্টস এর যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, মোমেন্টস এর যে ফর্মুলা তোমরা শিখেছো, সেই ফর্মুলা দিয়ে পপুলেশন মোমেন্টস এর কারসপন্ডিং যে স্যাম্পল মোমেন্টস সেইটা সেট করে ফার্দার সলভ করলেই আমাদের মডেল প্যারামিটার থিটার এস্টিমেশনটা হয়ে যাবে। বিষয়টা বোধগম্য হয়নি, নিচে গেলেই আমরা বুঝতে পারবো। ধরো আমাদের একটা র্যান্ডম স্যাম্পল যেটা
এই ডেনসিটি থেকে ড্র করা হয়েছে। এখানে মডেল প্যারামিটার থিটা একটা ভেক্টর, তার মানে এখানে প্যারামিটার কিন্তু একটা কিংবা দুটো নয়, কে সংখ্যক প্যারামিটার আছে। ধরো মিউ আর ড্যাশ হচ্ছে পপুলেশন মোমেন্টস এবং এম আর ড্যাশ এটা হলো স্যাম্পল মোমেন্টস। পপুলেশন মোমেন্টস কে আমরা বলছি মিউ আর ড্যাশ, স্যাম্পল মোমেন্টস কে আমরা বলছি এম আর ড্যাশ, যেখানে আর ইজ ইকুয়াল টু 1 টু আপ টু কে। এই যে স্যাম্পল মোমেন্টস, এই স্যাম্পল মোমেন্টস গুলো হলো এই পপুলেশন মোমেন্টস এর অ্যাপ্রক্সিমেশন। আমরা এই পপুলেশন মোমেন্টস এর অ্যাপ্রক্সিমেশন আমরা বলছি কি স্যাম্পল মোমেন্টস গুলো। যেমনটি আমাদের মডেল প্যারামিটার যখন এক্স কে বলেছিলাম যে নরমাল, এটা ফলো করে এক্স নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে পপুলেশন মিন মিউ। পপুলেশন মিন মিউ এর কারেসপন্ডিং যে অ্যাপ্রক্সিমেশন সেটা ছিল স্যাম্পল মিন। একইভাবে এই পপুলেশন মোমেন্টস এর যে কারেসপন্ডিং অ্যাপ্রক্সিমেশনের কথা আমরা বলছি সেগুলো হলো স্যাম্পল মোমেন্টস। তাহলে আমাদের লজিক খুব সিম্পল। পপুলেশন মোমেন্টস, এই যে আমরা যে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী পপুলেশন মোমেন্টস গুলো নির্ণয় করব, মানে এটা লিখব, এবং কারেসপন্ডিং যে স্যাম্পল মোমেন্টস আছে সেটা লিখব। তারপরের কাজ হলো এই পপুলেশন মোমেন্টস ইকুয়াল টু স্যাম্পল মোমেন্টস, যেহেতু অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নিচ্ছি এই ইকুয়ালিটি রিলেশন আছে। এখন ইকুয়ালিটি রিলেশন ধরে আমরা যদি ফার্দার সলভ করি দেন আমাদের আননোন মডেল প্যারামিটার যেটা আছে সেটার এস্টিমেট আমরা পেয়ে যাব। এখন আসো কংক্রিট এক্সাম্পল দেই, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এইটা একটা ডেনসিটি ফাংশন। আমরা ধরছি যে একটা র্যান্ডম স্যাম্পল এই পপুলেশন থেকে ড্র করা হয়েছে। এখন এই ডেনসিটির মডেল প্যারামিটার হলো থিটা। প্রশ্ন হলো যে মডেল প্যারামিটার থিটা এস্টিমেট করতে হবে, বাট এখানে মেথড ইউজ করতে হবে মোমেন্ট এস্টিমেশন টেকনিক। মেথড অফ মোমেন্ট এস্টিমেশন যেটা আছে সেই টেকনিক অ্যাপ্লাই করে আমার মডেল প্যারামিটার থিটা এস্টিমেট করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা খেয়াল করছি, এখানে মডেল প্যারামিটার আছে একটা, মডেল প্যারামিটার আছে একটা, তার মানে এইটি আমাদের জন্য সলভ করা খুব বেশি ডিফিকাল্ট হবে না। দেখো, তাহলে আমরা ফার্স্ট অর্ডার মুভমেন্ট দিয়েও সলভ করতে পারি, সেকেন্ড অর্ডার মুভমেন্ট দিয়েও সলভ করতে পারি। অর্থাৎ মিউ ওয়ান ড্যাশ ইজ ইকাল টু এম ওয়ান ড্যাশ এটা দিয়েও সলভ করা যায়, মিউ টু ড্যাশ ইজ ইকাল টু এম টু ড্যাশ সেটা দিয়েও সলভ করা যায়। বাট আমি আগেই উল্লেখ করেছি মেথড অফ মোমেন্টসটা হলো ওল্ড টেকনিক, এইটি ইউনিক রেজাল্ট শো করে না, এইটা অ্যাকুরেসি কম এবং প্রায়শই বায়াসড হয়ে থাকে, এর লিমিটেশন আছে অনেকগুলো। এই জন্য এইটি এখন আর পপুলার কোনো টেকনিক নয় মডেল প্যারামিটার এস্টিমেট করার জন্য। তো আমাদের এই ইকুয়ালিটি রিলেশনের জন্য আমাদের এখন এই মডেল থেকে কি নির্ণয় করতে হবে, মিউ ওয়ান ড্যাশ। মিউ ওয়ান ড্যাশ সমান হচ্ছে তোমরা জানো এক্সপেকটেশন অফ এক্স, দেন এক্স এফ অফ এক্স ডিএক্স। তো এক্স থাকলো আর এফ অফ এক্স এর যে ফাংশন এই ফাংশনাল ফর্মটা আমরা এখানে সেট করে দিলাম, এক্স এফ অফ এক্স ডিএক্স দিয়ে এইখানে আমরা একটা ট্রান্সফরমেশন করলাম, থিটা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ ধরলাম, দেন আমাদের এক্স স্কয়ার সমান ডাব্লিউ বাই থিটা হলো। তোমরা এখন এইটাকে ডাব্লিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। তো ডাব্লিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেট এটি হয় 2x আর এখানে হলো 1 বাই থিটা, 1 বাই থিটা dw বাই dx। দেন আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে লিখতে পারি 2 থিটা x dx ইজ ইকুয়াল টু dw। তো আমাদের এখন এই যে ট্রান্সফরমেশনের রেজাল্ট গুলো এখানে বসাইলে আমরা ফার্দার মিউ ওয়ান ড্যাশ সমান এই ইকুয়েশনটা পাই। কিভাবে পাই, এই যে 2 থিটা, এখানে 2 থিটা নাও, এক্স নাও, ডিএক্স নাও, তাহলে ডিডব্লিউ লিখতে পাচ্ছ। আর এইখানে আমাদের এক্স থেকে যেহেতু একটা এক্স চলে যাচ্ছে আমার থাকে একটা এক্স, একটা এক্স থাকলে এখানে এক্স স্কয়ার সমান ডাব্লিউ বাই থিটা, সুতরাং এক্স হলো রুট ওভার ডাব্লিউ বাই থিটা, রুট ওভার ডাব্লিউ বাই থিটা লিখলাম। আর ই টু দি পাওয়ার থিটা এক্স স্কয়ার সমান আমরা ডাব্লিউ ধরেছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস ডাব্লিউ ডিডব্লিউ। এইটার থেকে কনস্ট্যান্ট টার্মটা বের করে নাও, কনস্ট্যান্ট টার্মটা বের করে নিলে আলটিমেট দেখো এইটা আমাদের যে ফাংশন হয়, এইটা কি ধরনের ফাংশন দেখো তো, এটা কি কি ফাংশন, গামা ফাংশন। গামা ফাংশন।
তাহলে গামা ফাংশন যদি হয় সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালটা সমান কি লিখতে পারি, গামা 3/2। কিভাবে বলতে পারো? গামার যে ডেনসিটি ফাংশন, গামার ডেনসিটি ফাংশনটা কার মনে আছে? কেন, বিটা টু দি পাওয়ার আলফা, এখানে বিটা হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 3/2, তাহলে কত হলো? বিটা টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, বিটা বলতে তো 1, এক্স বলতে ডাব্লিউ, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1। এই যে এটা হলো আলফা, এখান থেকে 1 বাদ দাও, 1 বাদ দিলে কি থাকে? হাফ থাকে। তাহলে এটা কি হলো? এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, আর নিচে হলো গামা আলফা। তো গামা আলফা, যেহেতু আমি এইটার ইন্টিগ্রেশন নির্ণয় করছি, সুতরাং আমরা এইটুক সমান লিখতে পারি গামা আলফা। বুঝেছো কিনা? না বুঝলে আমাদের আবার আরো ভাঙতে হবে। বুঝেছো? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, এই যে এইটা দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে বিটা হচ্ছে ল্যামডা, বিটা টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, গামা আলফা। তোমরা অলরেডি জানো, ওভার দা সাপোর্ট কোন ডেনসিটি ফাংশনের যদি ইন্টিগ্রেশন করো, টোটাল এরিয়া নির্ণয় করো, সেটি হয় 1। সুতরাং ইন্টিগ্রেশন অফ এই ডেনসিটি ইনটু ডিএক্স সমান 1। তো এইটার ইন্টিগ্রেশন করলে যদি 1 হয়, আমি নিচের থেকে যদি এই গামা আলফা টার্মটাকে রাইট সাইডে নিয়ে চলে যাই, তাহলে আমার যে এইখানে যে ইন্টিগ্রেশনের মধ্যে যে টার্মটুকু থাকে, এইটুকু রেখে বাদ বাকি কি হয়, রাইট সাইডে গামা আলফা লিখতে পারি। তো আমার ল্যামডা বিটা সমান তো হলো 1, তার মানে আমার টার্ম কোনটা থাকবে আলটিমেট? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1। যেহেতু ওইখানে ল্যামডা সমান 1, সুতরাং এই টার্মটা থাকছে না। এখন বুঝে বুঝে আসছে কিনা? বুঝে আসেনি? জি স্যার, ওকে। তাহলে আমরা গামা ইন্টিগ্রেশন দিয়ে গামা আলফাটা লিখে ফেললাম। গামা আলফা লিখলে তোমরা জানো যে গামা গামার ভিতরে যেটা থাকে সেটাকে তোমরা কি করতে পারো? মনে করো গামা 5, গামা 5 কে কি লিখতে পারো? 4 × গামা 4 লেখা যায়। গামা 5 যদি থাকে, 4 × গামা 4 লেখা যায়, এই ফর্মুলা। জি স্যার। তাহলে এখানে 3/2 আছে, 3/2 এর মধ্যে যদি এক বাদ দাও, কত থাকে? 1/2। তাহলে গামা 3/2 কে কি লেখা যায়? হাফ ইন্টু গামা হাফ, হাফ ইন্টু গামা হাফ লেখা যায়। তো হাফ লিখেছে, আর গামা হাফ সমান কত? গামা হাফ সমান √π। এটা জানো তো, এই রিলেশন? জি স্যার। এই গামা 3/2, এইটাকে যদি আমরা ফার্দার লিখি, আমরা লিখতে পারবো এটার মধ্যে 1 বাদ দাও, দিলে থাকে হাফ। তাহলে হাফ ইন্টু গামা হাফ, এখানে হাফ ইন্টু গামা হাফ, তার মানে কি হলো? হাফ ইন্টু গামা হাফ। তাহলে এখানে 1/√θ আছে, হাফ লিখলাম। আর গামা হাফ, এই গামা হাফ সমান √π। একটা রিলেশন আছে, আমি রিলেশনটা একটু তোমাদেরকে দেখাই। বলেন। এই গামা হাফ অ্যান্ড পাই রিলেশন, এই যে এই রিলেশনটা দেখতে পাচ্ছ, গামা হাফ সমান √π, এটা কিন্তু একটা সুন্দর রিলেশন। এটা এটা তোমাদের প্রমাণ করার কথা। প্রমাণ করেছো কি? পড়েছো এটা কখনো, কোনো লেভেলে কি পেয়েছো? স্যার প্রমাণ করিনি, তবে এটা দিয়ে ম্যাথ ইউজ করছে অনেক ম্যাথে। ম্যাথ ইউজ করছো, আচ্ছা। তুমি তার মানে রিলেশনটা জানো। তাহলে আমরা এখন μ1' সমান কত পাইলাম? এটা
আমাদের মেথড অফ মোমেন্টস এর যে টেকনিক, সেই টেকনিক অনুযায়ী মিউ অ্যান্ড ড্যাশ সমান কি লিখবো, m1 ড্যাশ কারেসপন্ডিং স্যাম্পল মোমেন্টস। তো আমরা লিখে দিলাম m1 ড্যাশ, মিউ ওয়ান ড্যাশ সমান যা পাইলাম কারেসপন্ডিং স্যাম্পল মোমেন্টসটা আমরা ইকুয়াল ফর্মে লিখে দিলাম। এখন আমরা থিটার জন্য জাস্ট সলিউশনটা করব, রিঅ্যারেঞ্জ করো করে থিটার যে সলিউশন সেটা নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু মেথড অফ মোমেন্টস ইউজ করে আমরা থিটার যে সলিউশন সেটা পেয়ে গেলাম। এখন এই একই সলিউশন আমরা বলেছি কি, মেথড অফ মোমেন্টস ইউজ করে যদি তোমরা সলভ করো, ভিন্ন ভিন্ন টেকনিক, ভিন্ন ভিন্ন প্রক্রিয়া যদি তুমি অবলম্বন করো, তাহলে যে এস্টিমেটটা পাবা সেটা ইউনিক হবে না, প্রায়শই ডিফারেন্ট দেখা দেবে। তো আমরা দেখি ফার্স্ট অর্ডার মোমেন্ট ইউজ করে আমরা এস্টিমেট করে দেখলাম যে থিটার এস্টিমেট হচ্ছে এটা। এখন সেকেন্ড অর্ডার মোমেন্ট থেকে দেখবো মিউ টু ড্যাশ, এই মিউ টু ড্যাশ সমান এম টু ড্যাশ ইউজ করবো আমরা। তো মিউ টু ড্যাশের জন্য আমরা জাস্ট এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার নির্ণয় করবো। একইভাবে ট্রান্সফরমেশন করে এটা দেখলাম মিউ টু ড্যাশ সমান আসলো 1/θ। এখন আমাদের মেথড অফ মোমেন্টস এর টেকনিক অনুযায়ী মিউ টু ড্যাশ সমান কি লিখবো, এম টু ড্যাশ। তো মিউ টু ড্যাশ সমান তো 1/θ হ্যাট, এটা সমান এম টু ড্যাশ, দেন থিটা হ্যাট আমরা কত পাইলাম, 1/m2 ড্যাশ। দেখো এখানে পাইলাম 1/m2 ড্যাশ থিটার যে এস্টিমেট, আবার আগের এই জায়গায় পাইলাম থিটার এস্টিমেট π/4m1 ড্যাশ স্কয়ার। দুটো কি সেম হইলো? সেম হইলো না। সুতরাং এই যে যে আমরা দুটো এস্টিমেটস নির্ণয় করলাম থিটার, এবং দেখলাম যে এই মেথড অফ মোমেন্টস ইউজ করে যে টেকনিকটা, যে এস্টিমেটটা আমরা পাইলাম সেটা ইউনিক নয়, তার মানে ভ্যারি করছে। যেহেতু রেজাল্ট ভ্যারি করছে তার মানে কি অ্যাকুরেসি কম, এবং এবং এটি আনবায়াসড হবে না, বায়াসড, প্রায়শই আমরা বায়াসড পেয়ে থাকি। আমি কি বুঝাইতে পারছি মেথড অফ মোমেন্টস টেকনিকটা? তোমরা বুঝেছো কি মেথড অফ মোমেন্টস টেকনিকটা? জি জি স্যার। স্যার। আরেকটা এক্সাম্পলে যাচ্ছি আমরা। আমরা আমরা একটা র্যান্ডম স্যাম্পল ড্র করছি এই ডিস্ট্রিবিউশন থেকে, যেখানে আমাদের টার্গেট হলো θ1 আর θ2 যে দুটো মডেল প্যারামিটার আছে এটা এস্টিমেট করা। টেকনিক ইউজ করতে হবে মেথড অফ মোমেন্ট এস্টিমেশন যে টেকনিক সেটা। তাহলে আমাদের দুটো প্যারামিটার এস্টিমেট করতে হবে। সুতরাং মিউ1 ড্যাশ সমান m1 ড্যাশ এবং মিউ2 ড্যাশ সমান m2 ড্যাশ, এই অ্যাপ্রক্সিমেশন আমরা ইউজ করব। তো আমাদের ফর্মুলা অনুযায়ী মিউ1 ড্যাশ নির্ণয় করতে হবে। মিউ1 ড্যাশ সমান এক্সপেকটেশন অফ এক্স। তো আমরা এক্সপেকটেশন অফ এক্স এর জন্য সাম অফ এক্স এফ অফ এক্স, এক্স এফ অফ এক্স লিখলাম। লিখে এক্স কে আমরা জাস্ট দুটোর সাথে ডিস্ট্রিবিউট করে আমরা লিখলাম। লিখলে এইখানে খেয়াল করো, এই যে পয়সন ডিস্ট্রিবিউশন, এই পয়সন ডিস্ট্রিবিউশনের এই যে এইখানে খেয়াল করো, এই পয়সন ডিস্ট্রিবিউশনের কি সাম অফ এক্স পি অফ এক্স, কি পয়সন ডিস্ট্রিবিউশনের মিন। মিন সমান কত, এক্সপেকটেশন অফ এক্স সমান হচ্ছে সাম অফ এক্স পি অফ এক্স। তো এটা এক্স পি অফ এক্স, সাম আছে সাম অফ এক্স পি অফ এক্স, তার মানে এটা হলো মিন পয়সন ডিস্ট্রিবিউশনের। এই ফর্মুলাটা তোমাদের মনে আছে? যদি কন্টিনিউয়াস হইতো তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স, আর এটা যেহেতু ডিসক্রিট পয়সন সুতরাং সাম অফ এক্স পি অফ এক্স, এটা হলো মিন, মিনের ফর্মুলা। সেই অনুযায়ী আমরা এটা পাই থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি মডেল প্যারামিটার θ1 আর এইখানে যে মডেল প্যারামিটার θ2। সুতরাং পয়সন ডিস্ট্রিবিউশন এটার জন্য মিন হচ্ছে θ1 আর এটার জন্য মিন হচ্ছে θ2। তাহলে আমরা মিউ1 ড্যাশ কিন্তু পেয়ে গেলাম। একইভাবে মিউ2 ড্যাশ নির্ণয় করার জন্য আমরা এক্স স্কয়ার নিচ্ছি। তো এক্স স্কয়ার নিয়ে আমরা ফার্দার এখানে ডিস্ট্রিবিউট করলাম। এক্স স্কয়ার টার্মটা যখন আসে পয়সন ডিস্ট্রিবিউশন ভেরিয়েন্স নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এই কাজটা করেছো, এক্স স্কয়ার কে এই টার্মে ভেঙে নাও, এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। তাহলে এইখানে যে এক্স স্কয়ার কে ভাঙলা, এটা দেখো রিঅ্যারেঞ্জ করলে এক্স স্কয়ার থাকে, সুতরাং এক্স স্কয়ার কে ভেঙে এটা লিখছো, এখানে দুটো টার্ম পেলা। তাহলে এই এক্স স্কয়ার যেহেতু আছে এখান থেকেও দুটো টার্ম পাবা, এটার জন্য দুটো টার্ম পাবা। তো দুটো টার্ম যদি পাও, এই এক্স স্কয়ারের প্রথম টার্ম আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি তুমি এখানে সেট করো তাহলে এখানে আছে কি এক্স ফ্যাক্টোরিয়াল, এইখানে আছে এক্স ফ্যাক্টোরিয়াল, দেন এইখানে কি পাবা তুমি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল দিলে তোমার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে।
হ্যাঁ, ক্যান্সেল আউট হয়ে যে টার্মটা থাকবে সেই টার্মটা তুমি যদি ফার্দার ক্যালকুলেশন করো সেখান থেকে এই একটা পাবা থিটা স্কোয়ার প্লাস থিটা, যদি এইরকম কম্বিনেশন হয়। বাট এখানে তো আমার মডেল প্যারামিটার তো থিটা 1 আছে, এখানে থিটা 2 আছে, এটা কমন টার্মের জন্য লিখেছি, যদি থিটা হয় তার জন্য লিখেছি। তো এইটা যদি থিটার জন্য লেখা যায় তাহলে এই টার্ম থেকে কি লিখতে পারো, থিটা 1 স্কোয়ার প্লাস থিটা 1, আর এই টার্ম থেকে তুমি লিখতে পারো থিটা 2 স্কোয়ার প্লাস থিটা 2। তাহলে আমরা এখন মিউ 1 ড্যাশও পাইলাম, মিউ 2 ড্যাশও পাইলাম। এখন আমরা যে কারেসপন্ডিং স্যাম্পল মোমেন্টস আছে সেইটা দিয়ে অ্যাপ্রক্সিমেশন করলাম, অর্থাৎ মিউ 1 ড্যাশ সমান এম 1 ড্যাশ, মিউ 2 ড্যাশ সমান এম 2 ড্যাশ। আমরা এখন এই দুটো ইকুয়েশন সলভ করব। তো প্রথম ইকুয়েশনটা সলভ করলে আমরা পাই 2m1 ড্যাশ মাইনাস থিটা 2 হ্যাট। এখন এই থিটা 1 হ্যাট প্রথম এই রিলেশন থেকে থিটা 1 হ্যাট আমরা পেয়ে গেলাম। থিটা 1 হ্যাটের মানটা এখন এই রিলেশনে 2.14 যে ইকুয়েশন এটার মধ্যে সেট করে দেবো। এইটার মধ্যে সেট করে দিলে আমরা দেখো এইখান থেকে ফার্দার এই ইকুয়েশনটা পাই। 2-3 লাইন তুমি অ্যালজেব্রা যদি কমপ্লিট করো এই লাইনটা পাও। তো এই লাইনটাই কি হচ্ছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, অর্থাৎ এ বলতে 1, বি বলতে এখানে -2m1 ড্যাশ, আর সি বলতে কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সি বলতে পুরোটাই মাইনাস এটা। তাহলে এখানে তুমি খুব সহজেই থিটা 2 এর সলিউশন লিখতে পারো। থিটা 2 এর দুইটা সলিউশন হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুটের মধ্যে বাই 2a। তো তুমি যদি এই থিটা 2 এর জন্য সলিউশন একবার পজিটিভের জন্য লেখো আর একবার নেগেটিভের জন্য লেখো, তাহলে থিটা 2 এর সলিউশনটা এইটা পাও একটা আর এটা পাও একটা। এখন থিটা 2 এর সলিউশন m1 ড্যাশ, m1 ড্যাশ মানে কি স্যাম্পল মিন, আর m2 ড্যাশ মানে কি ভেরিয়েন্স। তা আমরা লিখে দিলে আলটিমেট দেখো এই যে এখানে কি আছে m1 ড্যাশ, এখানে কি m2 ড্যাশ। এই m1 ড্যাশ হলো এক্স বার, আর এই মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা জানো, এটা হলো ভেরিয়েন্সের ফর্মুলা। এই ভেরিয়েন্সের ফর্মুলাটা লিখলো আর মাইনাস হচ্ছে মিন। একইভাবে এইটা হলো মিন আর এটা হলো ভেরিয়েন্সের ফর্মুলা মাইনাস মিন। তাহলে থিটা 2 হ্যাটের মানটা তোমরা পেয়ে গেলা। 2.15 নম্বর ইকুয়েশনে যদি থিটা 2 এর মানটা সেট করো, একটা থিটা 1 পাচ্ছ এটা, আর একটা থিটা 1 পাচ্ছ এটা। সুতরাং আমরা বলতে পারি কি, মেথড অফ মোমেন্ট এস্টিমেটরস যদি তুমি নির্ণয় করো তাহলে থিটা 1 যদি এটা হয় কারেসপন্ডিং থিটা 2 হবে এটা, অথবা থিটা 1 যদি প্লাসটা কনসিডার করো থিটা 2 হবে এটা, যে কোনো একটা সেট কনসিডার করলেই হবে। এগেন আমরা দেখলাম কি যে থিটা 1 ইউনিক হলো না, আবার আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পেলাম যে মডেল প্যারামিটারের এস্টিমেশনটা ইউনিক হলো না। তাহলে আশা করি এই মেথড অফ মোমেন্টস টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। এইখানে ক্যালকুলেশন আমরা ডিটেল লিখি নাই, এইখানে যদি দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয় তোমরা জানো, ফর্মুলা অনুযায়ী জাস্ট বসাই দিবা, দেখবা যে এই সলিউশন গুলো তোমরা পেয়ে যাবা। আমরা কি আজ আর কন্টিনিউ করব? আমরা অল্প সময়ে বেশ খানিকটা পড়ে ফেলেছি, আজকে আর কন্টিনিউ না করি। যদি কারো সমস্যা থাকে আমি সেটুকু আলোচনা করি, করে আজকে এই পর্যন্তই শেষ করি। কারো কাছে কোনো সমস্যা মনে হয়েছে? কথা বলো। না স্যার। তাহলে আমি লেকচারটি শেয়ার করে দিচ্ছি, তোমরা এই বিশেষ করে 2 নম্বর যে প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমের এই জায়গাটাই তোমাদের একটু বসে হয়তো 2-4 লাইন ক্যালকুলেশনটা করে নিতে হবে। এই যে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করে আমরা এটা পেলাম, জাস্ট হয়তো 5-7 মিনিট তোমাদের লাগবে, দেখবা যে খুব সহজেই রেজাল্ট গুলো চলে আসবে। আমি শেয়ার করে দিচ্ছি। সে পর্যন্ত আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই রাখলাম, বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।